ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। আর সেখানেও বড় জয় পেলেন মুখ্যমন্ত্রী। এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করলো সুপ্রিম কোর্ট। কি বলতে চান? কিরকম লাগছে এই জয় পেয়ে? দেখুন, আমার মতো যারা মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত, যাদের মস্তিষ্কে মমতা, যাদের ধমনীতে মমতা, যাদের সম্পূর্ণটা জুড়ে যাদের পলিটিক্যাল আইডেন্টিটি মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে তো আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন তো বটেই, কিন্তু আমার মনে হয় এটা ভারতবর্ষের যেই রাজনৈতিক প্রেক্ষাপট সেখানেও আজকে একটা ঐতিহাসিক দিন। এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী, অনেক অ্যাডভোকেটরা মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু কেউই কোনোদিনও মুখ্যমন্ত্রী থাকাকালীন কোর্টরুমের ভেতরে ঢুকে একটি মামলার ক্ষেত্রে সওয়াল জবাব করেননি। আহ, এটা তার কোনো ব্যক্তিগত মামলা কিন্তু ছিল না। এটা কিন্তু তিনি বাংলার মানুষ, যেই 10 কোটি মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে, 3বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে, তাদের হয়ে, তাদের ভোটাধিকারের জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করলেন তিনি কোর্টের ভেতরে, তিনি জাস্টিসের জন্য লড়াই করলেন। তো এখান থেকেই বোঝা যায় যে কেন তিনি জননেত্রী। এই জিনিসটা বাংলার মানুষ আবার দেখলো, সারা দেশের মানুষ দেখলো, গোটা দেশ বলছে যে আজকে এই যে মোদি শাহ এদের যেই ফ্যাসিজম, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যদি একমাত্র কোনো নেত্রী যদি দাঁড়াতে পারেন তাদের সামনে এবং সবটা দিয়ে লড়াই করতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে অবশ্যই ঐতিহাসিক। আমরা আগে থেকেই জানতাম যে আজকে তিনি কোর্টে উপস্থিত থাকছেন সশরীরে, এবং তিনি শুধু পেটিশনার নন, তিনি ইন পার্সন সেটাকে তিনি ডিফেন্ড করেছেন। তো এটা একটা বড় বিষয়। এবং সেই যে মামলা, সেখানে তিনি তার মানে এক প্রকার জয় পেয়েছেন আমি বলবো, কারণ আজকে কোর্ট কিন্তু বেশ কিছু জিনিস তার মেনে নিয়েছে। যেরকম মেনে নিয়েছে যে মানুষের জানার অধিকার আছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের মতো যাদেরকে ডাকা হয়েছে, আপনি জানেন হয়তো আমাকেও ডাকা হয়েছিল, তো আমাদের এটা জানার অধিকার আছে যে কেন আমাকে ডাকছে, কেন আমাকে আরো 4টি ডকুমেন্ট দিতে হবে। যেখানে আমি দেখিয়ে দিয়েছি লিঙ্কেজ, সেখানে আমি ম্যাপড, কিন্তু ম্যাপড সত্ত্বেও আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাকে ডাকা হচ্ছে। তো তাদের কোন জায়গাটায়, তাদের কোন জায়গাতে লজিক বুঝতে অসুবিধা হচ্ছে, কোনটা তাদের কাছে ইললজিক্যাল। অ্যাবসলিউটলি, হ্যাঁ, চন্দ্রকুমার বোসকে ডাকা হয়েছে, নোবেল লরিয়েট অমর্ত্য সেনকে ডাকা হয়েছে, তার নাকি মায়ের সাথে তার বয়সের নাকি মানে দেখা যাচ্ছে একটু কম বয়সের মা তাকে জন্ম দিয়েছে, এরকম কিছু, এই ধরনের হাস্যকর কিছু বিষয় আমাদের মানে সামনে উঠে এসেছে। সাংসদদের ডাকা হচ্ছে, জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে। তো সেই জায়গায় মানুষের একটা জানার অধিকার আছে। দ্বিতীয়ত, কোর্ট বারংবার, কোর্ট যেই রায়গুলো দিয়েছিল সেগুলোকে কিন্তু এই আমাদের নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে সুপ্রিম কোর্টে, দেশের সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে এই কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন, বিজেপির কমিশন বলতে পেরেছেন। তার জন্য তাকে আমার কুর্নিশ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নোটিশ জারি করেছে যে আপনারা এর জবাব দিন। এবং একই সাথে বেশ কিছু জায়গায়, এই যে মাইক্রো অবজারভার, কেন বাংলার জন্য এই নিয়মগুলো হবে, বাংলার ক্ষেত্রে কেন মাইক্রো অবজারভার, কেন আর 5টি রাজ্যে মাইক্রো অবজার্ভ হবে না, কেন আসামে এসআইআর হচ্ছে না, আসামও তো নির্বাচনে যাচ্ছে 2 দিন বাদে। এই সবটা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে সওয়াল জবাব করেছেন। তিনি প্রায় 3-4 বার বক্তব্য রেখেছেন, মাঝখানে কিছু ইন্টারাপশন ছিল ন্যাচারালি। সব মিলিয়ে আজকে বাংলার মানুষ, ভারতের মানুষ দেখলো যে একজন নারী, একজন মহিয়সী নারী, তিনি তার তার জনগণের জন্য তিনি আজকে লড়াই দিলেন। বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণনীতি দেখে একটু ভয় পেল? অবশ্যই বিজেপি তো কিছু বলতে পারছে না। আমি তো অবাক হয়ে গেলাম। আমি দিলীপ ঘোষের একটা বক্তব্য শুনলাম, যেখানে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বোধহয় এরপরে হেরে যাবেন, তাই জন্য এখন থেকে ওকালতি প্র্যাকটিস করছেন, এই ধরনের কিছু বোকা বোকা কথা তিনি বলছেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ছোট থেকেই তিনি আইনজ্ঞ। তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, তিনি এলএলবি করেছেন, তিনি বিএ এমএ করেছেন, বিএড করেছেন। তিনি চাইলে একটা একাডেমিক ক্যারিয়ার বা একটা লিগাল লুমিনারি তিনি হতেই পারতেন, কিন্তু তিনি সারা জীবনটাই তিনি জনগণকে উৎসর্গ করে দিয়েছেন। এবং আজকেও তিনি যে আদালতের সামনে দাঁড়িয়েছেন, তিনি যে জুডিশিয়ারির সামনে দাঁড়িয়েছেন, সেটা কিন্তু এই মানুষের জন্যই সওয়াল করছেন। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে তিনি কিন্তু একজন লয়ার হিসেবে একটা মোটা টাকা আর্ন করার জন্য তিনি আজকে দাঁড়াননি। তিনি পুরো জিনিসটা করছেন তার জনগণের জন্য। তো সেই জায়গায় খুবই ন্যাচারাল এই যে মানুষ জিজ্ঞেস করে যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্বাচিত হচ্ছেন। তো এটাই কারণ, কারণ মানুষ দেখতে পাচ্ছে যে তাদের হয়ে, তাদের জন্য পিপলস অ্যাডভোকেট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন, তাদের কথা বলার জন্য আর কেউ নেই। অন্যান্য যে বিরোধী দলগুলো, তারা শুধু আপনাদের এই টিভির সামনে বক্তব্য রেখেই তারা মানে হয়ে যায়,
আর কিছু তারা করেন না। তারা কোনো জন আন্দোলনও করেন না, তারা লিগালি জিনিসটাকে পার্সিউ করেন না। সেই পুরো জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অ্যাট দ্য সেম টাইম কোন রকমের সাংবিধানিক সংকট না তৈরি করে তিনি কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনকে সাহায্য করেছে, কোঅপারেট করেছে এই এসআইআর প্রসেসটার সাথে তৃণমূল কংগ্রেস নৈতিকভাবে আমরা এটা সমর্থন করিনি, দ্য ওয়ে ইট হ্যাজ বিন ক্যারিড আউট, কিন্তু তারপরেও কিন্তু তার প্রশাসন, রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের পাশে দাঁড়িয়েছে। তো কোনো রকমের সংকট না সৃষ্টি করেও মানুষের জন্য লড়াই করা যায়, একই সাথে কেন্দ্রের এই ফ্যাসিস্ট সরকারের বিরোধিতাও করা যায়, আবার প্রশাসক হিসেবেও তার যে উচ্চতা সেটাও যে প্রমাণ রাখা যায় সেটা তিনি দেখিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই অন্তর্বর্তীকালে একটি দাবি করেছেন, বলা যায় আবেদন করেছেন। তিনি বলেছেন যে 2025-এর ভোটার তালিকা অনুযায়ী 2026-এর বিধানসভার নির্বাচন করতে হবে। কিন্তু এই বিষয়টাকে অনেকে কটাক্ষ করে বলছে যে এটা নাকি ছাপ্পা ভোটের জন্য করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আগামী 5 বছরের জন্য আরো মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চান বলে বিষয়টা করা হচ্ছে। কি বলবেন? যে কোনো পলিটিক্যাল পার্সন সে তো মানে সে তো জিততে চায়, সে যদি অলরেডি সে মুখ্যমন্ত্রী থাকে সে তো আবার জেতার জন্যই সে আবার ফাইট করছে ইলেকশন, সেটা কোনো কথা নয়। কিন্তু তিনি এটা করছেন শুধুমাত্র মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য। আজকে এসআইআর এর নামে যেইভাবে এসআইআরটা হচ্ছে, যেই বচটাপ ওয়েতে এসআইআরটা হচ্ছে, সেটাই আমাদের বিরোধিতা আছে বলেই আমরা সর্বোচ্চ আদালতের কাছে গেছি, সবচেয়ে যেটা সাংবিধানিক আদালত, সেখানে তিনি নিজে সশরীরে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথা যারা বলছেন যে ছাপ্পা ভোট দিতে চায়, এই কথাগুলো বলে তো এই ইলেকশন কমিশন যারা, তাদেরকেই তো অপদার্থ প্রমাণ করা হয় না, কারণ ইলেকশনটা কন্ডাক্ট করে এই ইলেকশন কমিশন। তো এই ইলেকশন কমিশন এত কোম্পানির পর কোম্পানি, মানে 8 দফা 10 দফা ভোট করেও তারা যদি মানে তাদের ইলেকশনে যদি রিগিং হয়, সেখানে যদি ফলস ভোটিং হয়, ছাপ্পা হয়, তো তার মানে এর মানে মানে কার এটা প্রবলেম, কাদের এটা দোষ? এই দোষটা তো অবশ্যই নির্বাচন কমিশনের। এবং এই যে দলগুলো এই কথাগুলো বলছে, বিজেপি সিপিএম যারা এই ধরনের বোকা বোকা কথাগুলো বলছে, তারা তাইলে রিপোল চায় না কেন? তাদের যদি মানে এভিডেন্স থাকে যে কোথাও কোনো ছাপ্পা ভোটিং হয়েছে, এই কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোটিং হয়েছে, তাহলে তারা রিপোলিং এর জন্য আবেদন করে না কেন? তখন তারা কিছু বলে না, পরে এগুলো এগুলো হচ্ছে মানে হেরে যাওয়ার পরে ওই আঙুর ফল টক টাইপের। তো এই কথাগুলো বলছে, তারা চেষ্টা করুক, তারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করার চেষ্টা করুক। বিজেপি যেটা করেছে তাতে মানে সারা জীবনের জন্য বিজেপি বাংলা থেকে ব্রাত্য হয়ে গেল। এই বাংলার মানুষ, আপনার মনে হয় যারা এত কষ্ট করে তাদের ভোটাধিকার, যেটা তাদের মৌলিক অধিকার, সেটাকে তাদেরকে পেতে হচ্ছে, এই কমিশন যেন দান দাক্ষিণ্য করে তাদেরকে ভোটাধিকার নাগরিকত্ব দিচ্ছে। তো এই জায়গাতে আমার মনে হয় মানুষ যেটা ফেস করছে, যে হ্যারাসমেন্টটা ফেস করেছে, এবং মানুষ দেখছে তাদের সপক্ষে দাঁড়িয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তো সেখানে মানুষ কেন অন্য কাউকে ভোট দেবে? তারা দেখতে পাচ্ছে তাদের সমস্ত অধিকার সুনিশ্চিত থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে, তো তারা তাকেই আবার বেছে নেবে এবং বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।